হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জিও ফিউচার। আজকে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের খুব একটি গুরুত্বপূর্ণ টপিক ভৌমজলের কাজ নিয়ে আলোচনা করব। এটি তোমাদের ইউনিট 2-র মধ্যে রয়েছে। সাব টপিক 1 প্রাকৃতিক ভূগোলের মূলতত্ত্ব, তার মধ্যে গিয়ে যে ইউনিট 2 রয়েছে, তো তার মধ্যে এই টপিকটি রয়েছে ভৌমজলের কাজ বা ওয়ার্ক অফ গ্রাউন্ড ওয়াটার। আমরা এই ক্লাসটিকে দুটি ভাগে ভাগ করছি, যেহেতু অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য প্রথম কিছু কিছু অংশ আজকে আমরা পড়াবো। পরের ভিডিওতে কিন্তু বাকিটা পড়ানো হবে। তো তার আগে বলে রাখি যে আমাদের এই চ্যানেলে কিন্তু চ্যাপ্টার ধরে ধরে নতুন যে সিলেবাস হয়েছে সেমিস্টার 3-র ভূগোলের, সেগুলোর কিন্তু ভিডিও আপলোড করা হচ্ছে এবং সমস্ত সিলেবাস কিন্তু সময়ের আগেই আমরা কমপ্লিট করব। তো অবশ্যই তোমরা চ্যানেলটি ফলো করো এবং এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, সেখানে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের, সেখানে গিয়ে অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো। তো চলো আমরা ক্লাস শুরু করি। তাহলে চ্যাপ্টারটির নাম হচ্ছে ভৌমজলের কাজ। তাহলে ভৌমজল কাকে বলে সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। আমরা সহজ কথাই বলতে গেলে বলতে পারি যে ভূ অভ্যন্তরে শিলার মধ্যে বা মৃত্তিকার মধ্যে যে জল থাকে তাকেই কিন্তু বলা হয় ভৌমজল। ভালো কথাই বলতে গেলে ভূগর্ভে ভূতাত্ত্বিক গঠনের মধ্যে সঞ্চিত বা ভূগর্ভস্থ সম্পৃক্ত শিলার মধ্যে যে জল থাকে এবং যা জলচক্রে অংশগ্রহণ করে তাদের কি বলা হয়, কি ভৌমজল। এই হচ্ছে ভৌমজলের সংজ্ঞা। দেখতেই পাচ্ছ চিত্রে যে বৃষ্টিপাতের জল বা বিভিন্নভাবে জল যখন ভূ অভ্যন্তরে যায় এবং তারা সঞ্চিত হয় বা প্রবাহিত হয়, তাদেরকেই বলা হয় সহজ ভাষায় ভৌমজল। এই ভৌমজলের পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে উৎস, অর্থাৎ এই যে ভৌমজলের ভাণ্ডার। আমরা ভৌমজল বলতে কি, আমাদের যে খাবার জল ভূ অভ্যন্তর থেকে আমরা পাম্পের সাহায্যে তুলি, তাহলে সেটা কোথা থেকে আসছে? মৃত্তিকার নিচে যে জল আমরা পাচ্ছি সেই জলের উৎস কী? তাহলে সেই জলের উৎস হচ্ছে 4টি ক্ষেত্র থেকে: আবহিক জল, সামুদ্রিক জল, সহজাত জল এবং উৎসন্দ জল। আবহিক জল কাকে বলে? বুঝতেই পারছো যে আবহিক জল নামটার মধ্যে রয়েছে আবহাওয়া বিষয়টি যুক্ত, অর্থাৎ আবহাওয়া থেকে যে জল পাওয়া যায়। কীরকম আবহাওয়া বলতে এখানে মূলত বৃষ্টিপাতের জল বা হচ্ছে তুষারপাত, এই সমস্ত ক্ষেত্র থেকে যখন ভৌমজলের ভাণ্ডার গড়ে উঠবে তখন তাদেরকে বলা হবে আবহাওয়া বা আবহিক জল বা মিটিওরিক ওয়াটার। চিত্রে দেখো যেখানে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাত হওয়ার ফলে সেই জল চুঁইয়ে চুঁইয়ে নিচের দিকে প্রবেশ করলো এবং নিচের দিকে প্রবেশ করে ভৌমজলের ভাণ্ডার গড়ে উঠল। তাহলে সেই জলটি হচ্ছে মিটিওরিক ওয়াটার, অর্থাৎ বৃষ্টিপাতের জল বা জলীয় বাষ্প, তুহিন, তুষার, এই সমস্ত ক্ষেত্র থেকে যখন জল চুঁইয়ে চুঁইয়ে ভূ অভ্যন্তরে গিয়ে ভৌমজলের ভাণ্ডার গড়ে তোলে তাকে বলা হয় আবহিক জল। তারপরে রয়েছে সামুদ্রিক জল বা ওশানিক ওয়াটার। তাহলে সমুদ্রে যে জল জমা হয়ে থাকে সেই জলের যে ভাণ্ডার থাকে সেটি যখন ভূ অভ্যন্তর দিয়ে চুঁইয়ে চুঁইয়ে নিচের দিকে প্রবেশ করে, ভূ অভ্যন্তরে প্রবেশ করে যখন জলের ভাণ্ডার বা ভৌমজলের ভাণ্ডার গড়ে তোলে তখন তাকে বলা হয় সামুদ্রিক জল। নেক্সট রয়েছে সহজাত জল, খুব একটি ইম্পর্টেন্ট জল বা কনেক্ট ওয়াটার। সহজাত জলটি কি? সহজাত জলটি হচ্ছে সমুদ্রের তলদেশে যখন পাললিক শিলা গঠিত হয় তখন সেই পাললিক শিলার মধ্যে যে জল সঞ্চিত হয়ে যায় তাকেই বলা হয় সহজাত জল বা জন্মগত জল। এখানে দেখতেই পাচ্ছ যে এখানে সমুদ্র রয়েছে, এটি হচ্ছে সমুদ্র। সেই সমুদ্রের তলদেশে যে জল আমরা সঞ্চিত হতে দেখতে পাই ভূ অভ্যন্তরের নিচ দিয়ে যখন জল ভৌমজলের ভাণ্ডার গড়ে তোলে, সেটি হচ্ছে সামুদ্রিক জল। আর সহজাত জল হচ্ছে কি, একটু ছবি এঁকে বোঝাচ্ছি। এই ধরো সমুদ্র, তাহলে সমুদ্রে বিভিন্ন যে মহাদেশগুলো রয়েছে সেই মহাদেশগুলো থেকে বিভিন্ন নদীর দ্বারা বা ক্ষয়প্রাপ্ত হয়ে বিভিন্ন পদার্থ কিন্তু সঞ্চিত হয় সমুদ্রের তলদেশে এবং তারা পলি রূপে সঞ্চিত হতে থাকে। কালক্রমে অনেক বছর ধরে সঞ্চিত হওয়ার ফলে সেই পলি কালক্রমে পাললিক শিলায় বিভিন্ন চাপে তাপে পাললিক শিলায় রূপান্তরিত হয়। এই পাললিক শিলা রূপান্তরিত হওয়ার সময় যে জল তার সেই পাললিক শিলার অভ্যন্তরে সঞ্চিত হয়ে গেল তাদের কি বলা হচ্ছে সহজাত জল বা কনেক্ট ওয়াটার। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। নেক্সট যে উৎসটি রয়েছে সেটি হচ্ছে উৎসন্দ জল বা ম্যাগমেটিক ওয়াটার। এর আরেকটি নাম হচ্ছে জুভেনাইল ওয়াটার। উৎসন্দ জল কি? উৎসন্দ জল হচ্ছে অগ্নুদ্গমের সময় এবং শিলা ফাটলের মধ্যে আগ্নেয় উদ্ভেদের সময় উত্তপ্ত ম্যাগমা, তাতে থাকা যে জলীয় বাষ্পগুলো যখন ঘনীভূত হয়ে জলে পরিণত হয়ে ভূগর্ভস্থ শিলাস্তরে অবস্থান করে তাদের কি বলা হয় উৎসন্দ জল বা হচ্ছে
ম্যাগমেটিক ওয়াটার। আমরা যদি জলের এই যে উৎসগুলোর অনুযায়ী যদি পৃথিবীর প্রথম দিকের জল ভাবি, তাহলে কিন্তু এই উৎসন্দ জলকেই বলা যায়। কারণ আজকে যে অবস্থায় পৃথিবীকে দেখতে পাচ্ছি, পৃথিবী যখন সৃষ্টির প্রাথমিক দিকে কিন্তু এরকম অবস্থায় পৃথিবী ছিল না। পৃথিবী ছিল একটি, আমরা সবাই জানি যে গলিত আগুনের পিণ্ডের মতন। তাহলে প্রথম অবস্থায় আমাদের পৃথিবী কী ছিল? অগ্নুৎপাত, অগ্নুৎগম এই সময়ের ফলে সৃষ্টি হয়েছে। ফলে অগ্নুৎপাতের ফলে বা অগ্নুৎগমের ফলে যে জলীয় বাষ্পগুলো থাকে, তারা যখন ভূগর্ভে ভৌমজলে ভাণ্ডার গড়ে তোলে, তাদের কী বলা হয়? উৎসন্দ জল। তাহলে এই যে চারটে ভাগ দেখলাম, তার মধ্যে থেকে এই উৎসন্দ জল কি দেখতে পাচ্ছি যে পৃথিবীর প্রথম পর্যায়ের দিকে ছিল। তার জন্য এই উৎসন্দ জলকে আর এক নাম হচ্ছে প্রাথমিক জল, বা সেই প্রাথমিক জলেরই ইংরেজি নাম হচ্ছে জুভেনাইল ওয়াটার। অর্থাৎ চারটে জলের উৎসের মধ্যে সবচেয়ে প্রাচীন যে জল যারা ভৌমজলের ভাণ্ডার গড়ে তুলেছিল, সেই জলটা হচ্ছে ম্যাগমার থেকে সৃষ্ট জল বা উৎসন্দ জল। তাহলে যে জল আমরা আবহাওয়া থেকে পাই সেই জলকে বলা হয় আবহিক জল, যে জল সমুদ্র থেকে পাই সেই জলকে বলা হয় সামুদ্রিক জল, এবং যে জল পাললিক শিলা গঠনের সঙ্গে সঙ্গে যে জল ভৌমজলের ভাণ্ডার গড়ে তোলে সেই জলকে হচ্ছে সহজাত জল। নেক্সট হচ্ছে ভৌমজলের নিয়ন্ত্রক সমূহ, অর্থাৎ কোন কোন বিষয় ভৌমজলের ভাণ্ডার গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করে। প্রথমে রয়েছে অধঃক্ষেপণের পরিমাণ ও স্থায়িত্ব, অর্থাৎ বৃষ্টিপাত, তুষারপাত, স্লিট এরকম কিছু কিছু বিষয়বস্তুকে একসঙ্গে নিয়ে বলা হয় কি? অধঃক্ষেপণ। এই অধঃক্ষেপণ কতক্ষণ ধরে হলো এবং কি পরিমাণে হলো তার উপর নির্ভর করে কিন্তু ভৌমজলের পরিমাণ নির্ভর করবে। অর্থাৎ যখন অনেকক্ষণ ধরে বৃষ্টিপাত হবে তখন ভৌমজলের পরিমাণ বাড়বে, যদি অনেক সময় ধরে বৃষ্টিপাত হয় তখনও কিন্তু ভৌমজলের পরিমাণ বাড়বে। তাহলে এই সমস্ত বিষয়গুলোর ওপর নির্ভর করে ভৌমজল কিন্তু নির্ভর করছে। অর্থাৎ বৃষ্টিপাত কতক্ষণ হলো, কী পরিমাণে হলো, এই সমস্ত বিষয়বস্তুর উপরই কিন্তু আমাদের মাটির তলে কত পরিমাণ জল চুঁয়ে চুঁয়ে নিচের দিকে নামলো, এবং তার ফলেই কিন্তু ভৌমজলের ভাণ্ডারটা গড়ে ওঠে। নেক্সট যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে শিলার প্রবেশ্যতা ও সছিদ্রতা। ধরা যাক একটি জায়গায় শিলা রয়েছে, সাধারণ মাটি রয়েছে, আর একটি জায়গায় গ্রানাইট বা ব্যাসল্ট জাতীয় শিলা রয়েছে। তাহলে এখানেও বৃষ্টি হলো একই ইন্টেন্সিটিতে আধ ঘন্টা ধরে, এখানেও কিন্তু বৃষ্টি হলো একই ইন্টেন্সিটিতে আধ ঘন্টা ধরে। কিন্তু এই যে বৃষ্টিপাত, প্রথম যে বৃষ্টিপাতের ধরনটা দেখালাম এখানকার যে ভূ অভ্যন্তর সেটি হচ্ছে মাটি বা সাধারণ নরম শিলা দ্বারা গঠিত, আর এই যে ধরনটি রয়েছে সে তার ভূ অভ্যন্তর হচ্ছে কঠিন শিলা দ্বারা গঠিত বা অপ্রবেশ্য শিলা দ্বারা গঠিত। তাহলে ভৌমজলের ভাণ্ডার কোথায় গড়ে উঠবে? এখানেই প্রথমেই পয়েন্ট লেখা আছে অধঃক্ষেপণের পরিমাণ ও স্থায়িত্বের ওপর। এখানেও একই পরিমাণ একই স্থায়িত্ব অধঃক্ষেপণের, এখানেও অধঃক্ষেপণের পরিমাণ ও স্থায়িত্ব একই। তবুও কিন্তু দেখা যাবে যে এই প্রথম ক্ষেত্রতে কিন্তু ভৌমজলের পরিমাণ বেশি বা ভৌমজলের ভাণ্ডার গড়ে উঠেছে, আর দ্বিতীয় ক্ষেত্রে ভৌমজলের ভাণ্ডার সেরকম গড়ে ওঠেনি। কারণ কি? কারণ হচ্ছে শিলার প্রকৃতি। শিলা এখানে হচ্ছে কি? প্রবেশ্য, এখানে শিলা হচ্ছে অপ্রবেশ্য। অর্থাৎ ভূ অভ্যন্তরে যার মধ্যে দিয়ে জলটা প্রবেশ করবে সেই শিলাটা যদি প্রবেশ্য হয়, সছিদ্র হয়, তাহলে ভৌমজলের ভাণ্ডার গড়ে উঠবে। আর যদি শিলাটা অপ্রবেশ্য হয়, সছিদ্রতা যদি কম থাকে, তাহলে সেখানে ভৌমজলের ভাণ্ডার তেমন গড়ে উঠবে না। এবার ধরা যাক যে একই পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, শিলার যে প্রবেশ্যতা সেটাও একই, কিন্তু দুটো স্থানের মধ্যে যে ভূমির ঢালটা, অর্থাৎ এই যে দুটো স্থান দেখালাম, এই এক জায়গায় ভূমি হচ্ছে হয়তো এরকম ঢালযুক্ত, আর আরেক জায়গার ভূমি হচ্ছে এরকম সমতল। তাহলে ভৌমজলের পরিমাণ কোথায় বেশি গড়ে উঠবে? তাহলে এখানে যে বৃষ্টিপাতটা হলো, বৃষ্টিপাত হওয়ার পরে বেশিরভাগ বৃষ্টিপাতই কিন্তু কী হবে? উপরের যে সারফেস বা ভূপৃষ্ঠ সেখান দিয়ে প্রচণ্ড বেগে কিন্তু নিচের দিকে নেমে চলে আসবে। ভূ অভ্যন্তরে প্রবেশ করার সুযোগ কিন্তু খুব কম পাবে, যেহেতু এখানে হচ্ছে ভূমির ঢালটা খুব বেশি। আর এখানে যেহেতু ভূমির ঢাল কম, ফলে জলটা স্থির হয়ে বসতে সুযোগ পাবে, ফলে ভূ অভ্যন্তরে নিচের দিকে নামতে সময় পাবে। অর্থাৎ ভূমির ঢালও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে ভৌমজলের সঞ্চয় এর জন্য। অর্থাৎ যেখানে ভূমির ঢাল বেশি সেখানে ভৌমজলের পরিমাণ কম হবে, যেখানে ভূমির ঢাল কম সেখানে ভৌমজলের পরিমাণ বেশি হবে। নেক্সট হচ্ছে অপ্রবেশ্য শিলার অবস্থান। ভূপৃষ্ঠের উপরের দিকে থাকে প্রবেশ্য শিলাস্তর এবং ভূ অভ্যন্তরের নিচের দিকে থাকে অপ্রবেশ্য শিলাস্তর। যেখানে
প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর সেরকমভাবে থাকবে না, সেখানে কিন্তু ভৌমজলের সঞ্চয়টা সেরকমভাবে ভালোভাবে গড়ে উঠবে না। অর্থাৎ ভৌমজলের যে প্রবাহ, সেই প্রবাহটাকে বাধা দেওয়ার জন্য একটা কিন্তু অপ্রবেশ্য শিলাস্তর দরকার পড়ে। অর্থাৎ যে জলটা ভূ অভ্যন্তর দিয়ে নিচের দিকে নামছে, সেই জলটাকে স্থির করার জন্য বা তার ভাণ্ডার গড়ে তোলার জন্য এই অপ্রবেশ্য শিলাস্তরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই স্তরটা হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর, অর্থাৎ রেললাইনের ধারে যে শিলা পড়ে থাকে ব্যাসল্ট জাতীয় সেই ধরনের শিলা। আর উপরের দিকে যে শিলাটা রয়েছে তারা হচ্ছে নরম শিলা বা হয়তো মৃত্তিকা দ্বারা গঠিত। ফলে নিচের এই যে অপ্রবেশ্য শিলার জন্য এখানে যে ভৌমজলগুলো নিচের দিকে নেমে এলো, সেগুলো এসে কিন্তু আর নিচের দিকে নামতে পারছে না, ফলে এখানেই কিন্তু তাকে জমতে হচ্ছে। ফলে এখানে কিন্তু একটা ভৌমজলের ভাণ্ডার গড়ে উঠছে। অর্থাৎ অপ্রবেশ্য শিলা যদি না থাকে, তাহলে উপরের দিকে যে স্তর, সেখানে কিন্তু ভৌমজল সঞ্চয় হতে পারবে না, ফলে ভৌমজলের সঠিক ভাণ্ডার গড়ে উঠবে না। ফলে অপ্রবেশ্য শিলার অবস্থানও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভৌমজলের ভাণ্ডার গড়ে তুলতে। এরপরে রয়েছে উদ্ভিদ আবরণ। উদ্ভিদ আবরণ কীভাবে সাহায্য করে, যে মাটির উপরিভাগে গাছপালাগুলো কী করে, যে জলের যে প্রবাহ তাকে কিন্তু বাধা দেয়। অর্থাৎ এই হয়তো ছবি এঁকে দেখাচ্ছি, এই হচ্ছে একটা ঢাল আছে আর এখানে গাছ রয়েছে। তাহলে জল যখন বৃষ্টিপাতের ফলে এই দিক দিয়ে নিচের দিকে নামবে, বৃষ্টিপাত হওয়ার ফলে যখন জল নিচের দিকে নামছে, তারা কী করছে, এই গাছে বাধাপ্রাপ্ত হচ্ছে। বাধাপ্রাপ্ত হওয়ার ফলে সেই জায়গায় জল জমছে এবং তার ফলে সেই জলগুলো নিচের দিকে চুঁইয়ে চুঁইয়ে নিচের দিকে নামার সুযোগ পাচ্ছে। অর্থাৎ যেভাবে জলটা নিচের দিকে ভূপৃষ্ঠীয় প্রবাহ হিসেবে চলে যাচ্ছিল, তারা এই গাছ থাকার ফলে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং তখন ভৌমজল হিসাবে তারা তখন চুঁইয়ে চুঁইয়ে নিচের দিকে নামার সুযোগ পাচ্ছে। অর্থাৎ গাছের আবরণ থাকলে কিন্তু ভৌমজলের পরিমাণ বাড়ে, আর গাছের আবরণ যদি কম থাকে, ভূপৃষ্ঠ যদি উন্মুক্ত থাকে, সেখানে কিন্তু ভৌমজলের পরিমাণ কম হয়। তাহলে এই সমস্ত বিষয়গুলোর ওপর ভৌমজল নির্ভর করে। নেক্সট হচ্ছে ভৌম জলস্তরের শ্রেণীভাগ। আমরা কি বললাম, ভূ অভ্যন্তরে যে সমস্ত জলগুলো রয়েছে তারাই হচ্ছে ভৌমজল। কিন্তু এই যে ভৌমজলগুলো মৃত্তিকার কোন পর্যায়ে রয়েছে বা শিলার কোন স্থানে রয়েছে, সেগুলো কি বলা হয় ভৌম জলস্তর। সেই ভৌম জলস্তরগুলোকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে অসম্পৃক্ত স্তর আর একটি হচ্ছে সম্পৃক্ত স্তর। মৃত্তিকার বা শিলার একটি কণার সঙ্গে আরেকটি কণার যে স্পেস রয়েছে বা গ্যাপ রয়েছে, সেগুলো যখন পরিপূর্ণভাবে জল দ্বারা পরিপূর্ণ থাকবে না, সেই স্তরকে বলা হবে অসম্পৃক্ত স্তর। আর যখন সেই পোর স্পেসগুলো পরিপূর্ণভাবে জল দ্বারা পরিপূর্ণ থাকবে, তাকে বলা হবে সম্পৃক্ত স্তর। অর্থাৎ ভূপৃষ্ঠের ঠিক পরে পরে যে স্তরটি আমরা লক্ষ্য করতে পারি, তারা হচ্ছে অসম্পৃক্ত স্তর। আর ভূ অভ্যন্তরের নিচের দিকে যে স্তরগুলো দেখতে পাওয়া যায়, তারা হচ্ছে সম্পৃক্ত স্তর, যেখানে জল সম্পূর্ণভাবে জল দ্বারা মৃত্তিকা কণাগুলো সম্পূর্ণভাবে জল দ্বারা পরিপূর্ণ থাকে। তার জন্যই আমরা যে পাম্প বসাই, সেই পাম্প কিন্তু মৃত্তিকার একেবারে নিচে থাকে না, অনেকটা গভীরে থাকে। কেন? কারণ হচ্ছে সেই পাম্পের যে লেয়ারটা, অর্থাৎ সেই পাইপগুলো পোঁতা হয়, সেগুলো একেবারে সম্পৃক্ত স্তরের সঙ্গে যুক্ত থাকে। যেহেতু সম্পৃক্ত স্তরে সারা বছর ধরে আমরা জল পেতে পারি, তার জন্য সম্পৃক্ত স্তরের সঙ্গেই সেই পাইপগুলো যুক্ত থাকে। তাহলে প্রথম যে ভাগটি আমরা দেখলাম অসম্পৃক্ত স্তর, তাকে আবার তিনটি উপস্তরে ভাগ করা যায়। একটা হচ্ছে মৃত্তিকা জল স্তর, একটি হচ্ছে মধ্যবর্তী স্তর, আর একটি হচ্ছে কৌশিক স্তর। ভূপৃষ্ঠের ঠিক নিচে নিচেই যে স্তরটি থাকে তাকে বলা হয় মৃত্তিকা জল স্তর। এই স্তর থেকে কিন্তু উদ্ভিদ জল সংগ্রহ করে। এর পরবর্তী যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে মধ্যবর্তী স্তর, আর তারপরে যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে কৈশিক স্তর। অর্থাৎ মূল দুটি স্তর রয়েছে অসম্পৃক্ত স্তরের, একটা হচ্ছে মৃত্তিকা জল স্তর আর একটি হচ্ছে কৈশিক স্তর। এই দুটো স্তরের মাঝখানে যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে মধ্যবর্তী স্তর। এর এই তিনটি স্তরকে নিয়েই বলা হয় কি অসম্পৃক্ত স্তর। এই অসম্পৃক্ত স্তরের ঠিক নিচে নিচে যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে সাময়িক সম্পৃক্ত স্তর। অর্থাৎ বৃষ্টিপাত যদি খুব বেশি হয় বা বর্ষাকালে এই জায়গায় কিন্তু জল সম্পৃক্ত অবস্থায় থাকে। আবার যখন বর্ষাকালটা চলে যায় বা খুব গ্রীষ্মকাল হয়, তখন কিন্তু এই স্তরের যে পোর স্পেসগুলো, সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে জল দ্বারা পরিপূর্ণ থাকে না। তার নিচের যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর। অর্থাৎ এখানে বর্ষাকাল গ্রীষ্মকাল সমস্ত সময়ই কী থাকে, মৃত্তিকা বা শিলার যে পোর স্পেস ফাঁকা স্থানগুলো, সেগুলো জল দ্বারা পরিপূর্ণরূপে
পূর্ণ থাকে, অর্থাৎ সারা বছর এখানে জলের একটা স্থায়ী ভাণ্ডার গড়ে ওঠে এবং তার জন্য এই স্তরটির নাম হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর এবং সাময়িক সম্পৃক্ত স্তর। এবং এই স্থায়ী সম্পৃক্ত স্তর, এই দুটো স্তরকে নিয়েই গঠিত হচ্ছে সম্পৃক্ত স্তর। এবার এখানে আরেকটি টার্ম রয়েছে যেটি খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ভাদস্তর এবং ফ্রিয়েটিক স্তর। এই অসম্পৃক্ত স্তরেরই আর এক নাম হচ্ছে ভাদস্তর। ভাদস কথার অর্থ হলো অগভীর, এটিও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টার্ম, তোমাদের পরীক্ষায় পড়তে পারে ভাদস কথার অর্থ কী। তাহলে হচ্ছে ভাদস কথার অর্থ হলো অগভীর। সেই সম্পৃক্ত স্তরের মধ্যে, অসম্পৃক্ত স্তরের মধ্যে দিয়ে যে জল প্রবাহিত হয় তাকে বলা হয় ভাদস জল, আর এই সম্পৃক্ত স্তরের মধ্যে দিয়ে যে জল প্রবাহিত হয় তাকে বলা হয় ফ্রিয়েটিক জল। অর্থাৎ সম্পৃক্ত স্তরের অপর নাম হচ্ছে ফ্রিয়েটিক স্তর, আর সেখান দিয়ে যে জলটা প্রবাহিত হয় সেটি হচ্ছে সম্পৃক্ত জল বা হচ্ছে ফ্রিয়েটিক জল। মূলত যে জলটা থাকে এখানে প্রবাহিত সেরকম হয় না, যে এখানে সঞ্চয় হিসাবেই থাকে, তাহলে সেই জলটি হচ্ছে ফ্রিয়েটিক জল। তাহলে ভাদস স্তর বুঝতে পেরেছো যে উপরের যে অসম্পৃক্ত স্তর, যেখানে জল প্রবাহমান অবস্থায় থাকে, যেখানে জল সঞ্চিত হতে পারে না, জল নিচের দিকে চুঁয়ে চুঁয়ে নিচের দিকে নেমে যায়, সেই স্তর কি বলা হয়? ভাদস স্তর। এখানে আর একটি টার্ম রয়েছে, সেটি হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবিল বা ভৌম জলপৃষ্ঠ কাকে বলে। তাহলে সেটি হচ্ছে এই যে ভূগর্ভের সম্পৃক্ত বা ফ্রিয়েটিক স্তরের যে উপরের পৃষ্ঠদেশ, সেই পৃষ্ঠদেশ কি বলা হয়? ভৌম জল পৃষ্ঠ। অর্থাৎ এই যে ডটেড লাইনটা দেখতে পাচ্ছ, লাল রঙের ডটেড লাইন, এই রেখাটাই হচ্ছে ভৌম জল পৃষ্ঠ বা জলপৃষ্ঠ বা ওয়াটার টেবিল। বোঝাতে পেরেছি? সম্পৃক্ত বা ফ্রিয়েটিক স্তরের উপরের যে পৃষ্ঠদেশ, সেই পৃষ্ঠদেশ কি বলা হয়? গ্রাউন্ড ওয়াটার টেবিল বা জলপৃষ্ঠ। এটিও কিন্তু ছোট প্রশ্নতে পড়তে পারে। এর পরবর্তীকালে রয়েছে অ্যাকুইফার, কিন্তু আজকে আমরা এই অ্যাকুইফার নিয়ে আলোচনা করব না। এর পরবর্তী যে স্লাইডগুলো রয়েছে সেগুলো আজকে দেখালাম না। সেই পরবর্তীকালে অ্যাকুইফার কাকে বলে তার বিভিন্ন রকম যে ভাগগুলো রয়েছে, প্রস্রবণ, তারপরে হচ্ছে আর্টিজিও কূপ, এই বিভিন্ন রকম বিষয়গুলো পরের দিন আমরা আলোচনা করব পরের ভিডিওতে, পার্ট 2-তে। তো আশা করি তোমাদের ভিডিওটি উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে জানাও, এবং আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ।